বিএনপি মোটামুটি একটা পরিকল্পনা কেন্দ্রিক একটা ইস্তেহার দেওয়ার চেষ্টা করেছে, মানে পরিকল্পনা, যেটি অনেকেই বলার চেষ্টা করছে যে জামায়াত ইসলাম কল্পনা ভিত্তিক একটি ইস্তেহার দিয়েছে আর বিএনপি দিয়েছে পরিকল্পনা ভিত্তিক। প্রবাসীদের যে বিষয়গুলো যে তুলে আসছে, যে প্রবাসীরা যে শুধু ভোটার হয়েছে তা না, প্রবাসীরা আগামী দিনে বাংলাদেশের নেতৃত্ব দিবে। 400 কোটি টাকা বরাদ্দ করা হবে কারিগরি খাতে, এবং শুধু বরাদ্দ করলেই যে হবে না, তার জন্য ভালো ভালো প্রশিক্ষক দরকার, সেটারও স্পষ্ট ইঙ্গিত আমি দেখেছি ইস্তেহারে। সেটি হচ্ছে 9500 প্রশিক্ষকের কথা বলা হয়েছে। ভঙ্গুর যে অর্থনীতিটা ছিল, 17 বছরের যে ভঙ্গুর অর্থনীতি, যদিও আমরা অর্থনীতিকে ফুলে ফেপে অনেকভাবেই দেখেছি, উন্নয়নের নামে দেখেছি, সেই ভঙ্গুর অর্থনীতির জায়গাটা চিহ্নিত হয়েছে, সেটাই হচ্ছে একটা বড় অ্যাচিভমেন্ট। নির্বাচনের একেবারেই দোরগোড়ায় এখন আমরা দাঁড়িয়ে, এবং এর মধ্যেই প্রচারণা, বড় দলগুলোর নির্বাচনী ইস্তেহার প্রকাশ থেকে শুরু করে সব আনুষ্ঠানিকতাই অনেকটা হয়ে গিয়েছে। মানুষ ভোট দেওয়ার অপেক্ষায় আছে। ঠিক এই মুহূর্তে মানুষ আসলে জানতে চায় যে কোন দল কাদের কি প্রতিশ্রুতি দিচ্ছে এবং সেগুলো বাস্তবায়নের সক্ষমতা তাদের কতটুকু আছে। একেবারে এই সবশেষ যে ইস্তেহারটি প্রকাশ হয়েছে, বিএনপির ইস্তেহার, সেটি নিয়ে একটু আপনার কাছে জানতে চাই। বিএনপির এই ইস্তেহারে উল্লেখযোগ্য দিকগুলো কি দেখছেন? ধন্যবাদ আপনাকে এবং আপনার মাধ্যমে টিভিএন টেলিভিশনের যে দর্শক সকলকে ধন্যবাদ জানাচ্ছি। এবং আপনার প্রশ্ন খুবই প্রাসঙ্গিক, যেহেতু আর কয়েকটা দিন পরে নির্বাচন, এবং খুবই স্বাভাবিক। নির্বাচন যেহেতু, এবং নির্বাচনের পূর্বে প্রত্যেকটি দল তাদের নির্বাচনী একটা ম্যানিফেস্টো ইস্তেহার তারা ঘোষণা করে, এবং এই ইস্তেহারটি ঘোষণা করে তারা তাদের যে প্রতিশ্রুতিগুলো, সেই প্রতিশ্রুতিগুলো জনগণের সাথে এক ধরনের চুক্তি, যে আমরা আগামী দিনে নির্বাচিত যদি হই তাহলে আমরা কি করব, এবং আমরা সেই নির্বাচিত হওয়ার পূর্ব মুহূর্তে আমার প্রতিশ্রুতি যাতে পরবর্তীতে মানুষ সেই প্রতিশ্রুতির সাথে মিলিয়ে দেখতে পারে। কিন্তু বাংলাদেশের যে কালচার, সেটি হচ্ছে যে আমরা অনেক বড় বড় কথা শুনি। আমরা একসময় ঘরে ঘরে চাকরি দিব শুনেছি, আমরা জিডিপির ব্যাপারে আমরা শুনেছি, বাংলা অর্থনীতির ব্যাপারে শুনেছি, কিন্তু এখন যে প্রাসঙ্গিক যে রাজনৈতিক যে দলগুলি রয়েছে, একদিকে হচ্ছে 10 দলীয় জোট, আর একদিকে বিএনপি সহ অন্যান্য সমদলীয় যারা রয়েছে তাদের, এবং কয়েকদিন আগেই বিএনপির ইস্তেহার হয়েছে, তার বুধবারে হয়েছে জামায়াত ইসলামের, তারপরে শুক্রবারে হয়েছে বিএনপির। এবং এখানে ইস্তেহারে আমি যেগুলো মানে ভাবতে চাই এবং বলতে চাই, সেগুলো হচ্ছে ইস্তেহারের বিষয়বস্তুর সাথে বাস্তবতার সম্পর্ক গুলো নিয়ে একটু দেখতে চাই, যে আসলে ইস্তেহারের সাথে কতটুকু বাস্তবসম্মত একটা ইস্তেহার হয়েছে। আমরা প্রথমেই জানি যে বিএনপি মোটামুটি একটা পরিকল্পনা কেন্দ্রিক একটা ইস্তেহার দেওয়ার চেষ্টা করেছে, মানে পরিকল্পনা, যেটি অনেকেই বলার চেষ্টা করছে যে জামায়াত ইসলাম কল্পনা ভিত্তিক একটি ইস্তেহার দিয়েছে আর বিএনপি দিয়েছে পরিকল্পনা ভিত্তিক। তাহলে কোথায় পরিকল্পনা ভিত্তিক দিয়েছে, যদি সে আলোচনাগুলোই যদি করি আপনার টিভিএন এর মাধ্যমে, যেটি দেখেছি যে মোটামুটি 5টি পিলারের উপরে দাঁড়িয়ে তাদের এই ইস্তেহারটি ছিল। 5টি পিলারের মধ্যে ধরেন প্রথমটি হচ্ছে রাষ্ট্র কাঠামো সংস্কার, যেটি আমরা বিস্তর আলোচনা হয়েছে, অনেকে জানে, আমি হয়তো এত বিস্তর আলোচনা করব না। তারপরও বলতে চাই যে দ্বিতীয়টি আর্থসামাজিক উন্নয়ন। আর্থসামাজিক উন্নয়নটাও তারা দেখেছে ধরেন 2-3টি ভাগে। একটা হচ্ছে বৈষম্যহীন একটি আর্থসামাজিক উন্নয়ন, বা যেটা টেকসই হবে, টেকসই উন্নয়ন, এবং পাশাপাশি উল্লেখ করেছে রাষ্ট্রীয় সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে এই আর্থসামাজিক উন্নয়নটি। 3 নম্বর পিলারটি আমি যেটা দেখেছি অর্থনৈতিক, এটা অর্থনীতির পুনর্গঠন, যেটি মানে যে পুনরুদ্ধার, যে ভঙ্গুর যে অর্থনীতিটা ছিল, 17 বছরের যে ভঙ্গুর অর্থনীতি, যদিও আমরা অর্থনীতিকে ফুলে ফেপে অনেকভাবেই দেখেছি, উন্নয়নের নামে দেখেছি, সেই ভঙ্গুর অর্থনীতির জায়গাটা চিহ্নিত হয়েছে, সেটাই হচ্ছে একটা বড় অ্যাচিভমেন্ট। এবং এই চিহ্নিত হওয়ার পরবর্তীতে এই ভঙ্গুর অর্থনীতি থেকে একটা পুনরুদ্ধার করা এবং পুনর্গঠন করা। এবং 4 নম্বর ভিত্তিটা আমি বলতে চাই একটা ডিসেন্ট্রালাইজেশনের একটা ইঙ্গিত রয়েছে। মানে ডিসেন্ট্রালাইজেশন বলতে বোঝাচ্ছে যে অঞ্চল ভিত্তিক যে বন্টন গুলো, সুষম বন্টন, যেখানে এমনটি যাতে না হয় যে আপনি গোপালগঞ্জের লোক হবেন তো বেশি সুবিধা পাবেন, গোপালগঞ্জে বেশি বরাদ্দ হবে, কিংবা ওই এলাকার মন্ত্রী সেই বরাদ্দ হবে, সেই বিষয়টিতে মানে পাশ কাটিয়ে অঞ্চল ভিত্তিক একটি সুষম উন্নয়নের কথা স্পষ্ট হয়েছে। এবং পঞ্চম স্তম্ভতে 5টি বিষয় আছে, যে সেটি হচ্ছে খেলাধুলা, ধর্ম, তারপরে সমাজ সংস্কৃতি,
ইত্যাদি বিষয়ে স্পষ্ট বিএনপি কিছু উল্লেখযোগ্য জিনিস রয়েছে। এখন আমি যদি আসি যে এখানে আপনি কোন কোন জায়গাগুলোতে মানে খুব গদ বাঁধা না, মানে গদ বাঁধা বলতে আপনি তো ধরেন সব উন্নয়নের কথা তো সবাই বলবো, আমি যদি আপনাকে বলি যে ঠিক আছে আপনি একদিনের মধ্যে একটা উন্নয়নের ফিরিস্তি রাখেন, আপনি লিখে দিলেন উন্নয়নের ফিরিস্তি, কিন্তু এই উন্নয়নের ফিরিস্তির সাথে কাজের যে সম্পর্ক, সেই কাজে তারা 9টি জায়গা কিন্তু খুবই হাইলাইট করেছে, যে বিএনপি 9টি জায়গা হাইলাইট করেছে, কিন্তু আমি সেই 9টি জায়গাও করতে চাচ্ছি না, আমি খুবই ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র কয়েকটি বিষয় আপনাদেরকে আপনাদের টেলিভিশনের মাধ্যমে তুলে ধরতে চাই, তবে যে বিষয়গুলো আমাদের আমি মনে করি দর্শকদের জন্য খুব বুঝতে ভালো হবে। সেটা যেমন ধরেন ট্রুথ কমিশনের কথা আমরা জানি, কিন্তু বিএনপি যেটা ট্রুথ অ্যান্ড হিলিং কমিশনের কথা বলেছে, এই যে ট্রুথ অ্যান্ড হিলিং কমিশন এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গা, এবং বিএনপি উপরাষ্ট্রপতির একটা পদ সৃজন করার কথা বলেছে তাদের ইস্তেহারে, তোমার সেটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। শুধু তাই না, যে বাংলাদেশের বিনির্মাণের ক্ষেত্রে যে প্রশাসনকে ঢেলে সাজানো কিংবা সবকিছুতে সাজানোর জন্য মেরিটোক্রেসির যে একটা বিষয় একদম স্পষ্ট করে আমাকে খুব মানে ভালো লেগেছে, যে মেরিটোক্রেসির বিষয়টা খুব স্পষ্ট ভাবেই উল্লেখ করা রয়েছে, এবং এই পাশাপাশি প্রশাসনের জন্য ওয়ান র্যাঙ্ক ওয়ান পেনশন পলিসি, এটি খুবই গুরুত্বপূর্ণ। আমি নিজে ব্যক্তিগতভাবে ধরেন শ্রমিক আন্দোলনের সাথে একসময় যুক্ত ছিলাম, শ্রমিক সংগঠন করেছি, ট্রেড ইউনিয়ন নিয়ে পড়াশোনা করেছি, যে কারণে আমার ওই জায়গাটা একটু দৃষ্টি ছিল যে আসলে সেটা কি করতে যাচ্ছে এখানে। তাই সেখানে আমি দেখলাম যে সবসময় যেটি হয়, আপনি দেখবেন মজুরি কাঠামো নিয়ে বাংলাদেশের সবসময় একটা সংঘাতের জায়গা, মানে মজুরি নিম্নতম মজুরি নিয়ে, তারপরে মজুরি বোর্ড গঠন করা থাকলেও মজুরি বোর্ডের লোকজনদের কোনো কাজ করার তারা সুযোগ পায় না তারা বলে, এবং সবসময় মজুরি নিয়ে। কিন্তু এখানে যেটা দেখলাম যে 2 বছর পর পর এই মজুরি কাঠামো নিয়ে একদম কি স্পষ্ট একটি শব্দ, প্রাইস ইন্ডেক্স বেসড ওয়েজেস, আপনি লক্ষ্য রাখবেন যে প্রাইস ইন্ডেক্স বেসড ওয়েজেস পৃথিবীর কোন কোন দেশে সেটি স্পষ্ট করে তারা 2 বছর পর পর আপনি যে মুদ্রাস্ফীতি বলেন, মূল্যস্ফীতি বলেন, বিভিন্ন কাঠামো বাংলাদেশের অর্থনীতির অবস্থা বলেন, আয় ব্যয়ের হিসাব নিকাশ বলেন, এগুলোর সাথে সামঞ্জস্য রেখে যে 2 বছর পর পর যদি মজুরি কাঠামো নির্ধারণ হয়, তাহলে এটি কিন্তু একটা বড় সিগনিফিকেন্ট জায়গা মনে হচ্ছে যে এটি একটা হবে। আর আপনারা তো এই আলোচনাগুলো শুনছি যে কি কার্ড গুলো, ফ্যামিলি কার্ড, হেলথ কার্ড কিংবা তারপরে ফার্মার্স কার্ড, কিন্তু আরেকটি কার্ডের কথা কিন্তু খুব একটা আলোচনায় আসে নাই, আপনি দেখবেন ইশতেহারে, সেটি হচ্ছে প্রবাসীদের কার্ড। কারণ প্রবাসীরা এত বেশি সিগনিফিকেন্ট ভূমিকা রাখছে, যেহেতু অর্থনৈতিক ভাবে বাংলাদেশকে সমৃদ্ধ করছে রেমিটেন্সের মাধ্যমে, পাশাপাশি প্রবাসীদের যে বিষয়গুলো যে তুলে আসছে, যে প্রবাসীরা যে শুধু ভোটার হয়েছে তা না, প্রবাসীরা আগামী দিনে বাংলাদেশের নেতৃত্ব দিবে, কিভাবে দিবে সেটি আপনি ইতালির দিকে তাকিয়ে দেখেন, ইতালিতে যারা প্রবাসে বসবাস করে ইতালির লোকজন, তারা কিন্তু ইতালির পার্লামেন্ট মেম্বার হয়, সেটি কিন্তু হবে। কিন্তু তার আগে যে প্রক্রিয়াটি আমি দেখলাম যে প্রবাসী কার্ড, এবং প্রবাসী কার্ডের পাশাপাশি আমি আরেকটা শব্দ দেখেছি এরপরে, সে উদ্ধার উইং। আপনি জানেন যে বিদেশে যারা বসবাস করে অনেকেই দেখা যাচ্ছে বিভিন্ন দুবাই কাতারে জেলখানায় তারা বন্দী হয়ে রয়েছে, কিংবা তাদের যে ধরনের চুক্তির মাধ্যমে আনা হয়েছিল তারা প্রতারিত হয়েছে, তারা হয়তো কোথাও চাকরি পাচ্ছে না, এই যে তাদেরকে উদ্ধার কার্যক্রম করার জন্য একটা উদ্ধার উইং এবং একটা ব্যাংক তৈরি করা হয়। ব্যাংক বলতে সেই টাকা পয়সার লেনদেনের ব্যাংকটা, কিন্তু সেই ব্যাংকটা হচ্ছে ডেটাবেস একটা ব্যাংক, যেটাতে স্মার্ট স্কিল ব্যাংকের কথা বলা হয়েছে। এইখানে আমার কাছে মনে হচ্ছে যেন এই পয়েন্ট গুলা আমরা যদি দেখি যে এগুলো আসলে কিন্তু কার্যকর করা সম্ভব, এবং এটা খুবই ইফেক্টিভ এবং বাস্তবসম্মত। আমি কারিগরির কথা তো বলতেই চাই, যে কারিগরি শিক্ষা ক্ষেত্রে যেহেতু তারা 1 কোটি বেশি কর্মসংস্থান, সেখানে অবশ্যই ফোকাস, কিন্তু কিভাবে করবে সেটা কিন্তু ইঙ্গিত রয়েছে। আমি দেখলাম যে 400 কোটি টাকা বরাদ্দ করা হবে কারিগরি খাতে, এবং শুধু বরাদ্দ করলেই যে হবে না, তার জন্য ভালো ভালো প্রশিক্ষক দরকার, সেটারও স্পষ্ট ইঙ্গিত আমি দেখেছি ইশতেহারে। সেটি হচ্ছে 9500 প্রশিক্ষকের কথা বলা হয়েছে। আপনি ধরে নিলাম কারিগরি পাশাপাশি আপনি হঠাৎ করে আরেকটা বিষয়ে জাম্প করি, সেটা হচ্ছে যেমন ধরেন আমরা তো এই বজ্র নিষ্কাশন, এই ময়লা আবর্জনা নিয়ে ঢাকা শহরটাকে প্রায় আমরা চিন্তা করি, সারা বাংলাদেশের এটা একটা চিন্তার বিষয়, এবং এখানে অনেক রাজনীতি হয়, এখানে অনেক চাঁদাবাজি হয়, দখলবাজি হয়, অবাক ব্যাপার। কিন্তু উন্নত দেশে সেটা কিভাবে চলে, যেটা সার্কুলার মডেলের কথা বলা হয়েছে। সার্কুলার মডেলটা হচ্ছে এই বজ্রকে সম্পদে পরিণত করার যে প্রক্রিয়াটা, আগেও প্রচেষ্টা ছিল, কিন্তু এটা খুব স্পষ্ট ইশতেহারে যে
আনা খুবই দরকার, সেটা আমার কাছে মনে হয়েছে এটা কিন্তু একটা মানে এমপ্লয়মেন্ট জেনারেশনের ক্ষেত্রে যেমন কাজে দিবে, অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে কাজে দিবে।